আমি স্যাক্রিফাইস করতে পারি না, আমি এত পারি না, না পারলে শিখেন। আপনি না শিখলে আপনি বিয়ে করেন না। একটা কাপলরা তারা যদি বিয়ে করতে চায়, আপনি কাপলদেরকে দুজনকে 5টা করে কোশ্চেন করবে। কোন 5টা কোশ্চেন অ্যাকচুয়ালি করা উচিত বলে আপনি মনে করেন? অনেক বেশি আবেগ দ্বারা পরিচালিত, কে অনেক বেশি লজিক দ্বারা পরিচালিত। সবার বিয়ে করতে হবে এটা কেন? এটা কিন্তু আসলে দুই পক্ষেরই একটা বিষয়, শুধুমাত্র নারীদেরই দরকার। এটা বিষয়টা আসলে এরকম, যেটা হচ্ছে ইট ইজ এ টিম বিল্ডিং। শো দ্য সোসাইটি কে কত বড় করে ফাংশন করতে পারবে, কে কতখানি গয়না দিয়েছে। শুরু করছি আমাদের মানসিক স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান ঘর মন জানালা। আমি রয়েছি আপনাদের সাথে পিয়া জান্নাতুল, এবং আজকের টপিক খুবই নর্মাল এবং খুবই গুরুত্বপূর্ণ এবং অ্যাট দ্য সেম টাইম খুবই কমন টপিক, দ্যাট ইজ ম্যারিটাল রিলেশনশিপ বা বৈবাহিক সম্পর্ক। এবং বৈবাহিক সম্পর্ক নিয়ে আমাদের সাথে কথা বলার জন্য আজকে আমাদের সাথে রয়েছেন আব্দুল হামিদ, সাইকোথেরাপিস্ট, মনোবিকাশ ফাউন্ডেশন, ঢাকা থেকে। কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি ভাই। আমরা আজকে কথা বলবো যে বৈবাহিক সম্পর্ক নিয়ে। প্রথমেই আমি আপনার কাছে বলবো যে যদিও আমরা জানি সামাজিক রীতিনীতি অনেক কিছু আছে, তারপর আপনার কাছ থেকে জানতে চাবো কেন মানুষ বৈবাহিক সম্পর্কে জড়ায়, এত ঝামেলা, এত কিছুর পরও। আচ্ছা, ধন্যবাদ। বৈবাহিক সম্পর্কে মানুষ জড়ায় আসলে তার নিজস্ব কিছু নিড থেকে। প্রত্যেকটা মানুষেরই অনেক ধরনের নিড থাকতে পারে। এই নিডগুলো মিট করার জন্য একটা স্বীকৃত পন্থা হচ্ছে বৈবাহিক সম্পর্ক। এই সম্পর্কে তার নিডগুলো যেন স্বীকৃতভাবে ফুলফিল হয়, সেইটার একটা সিকিউরিটি ধরা যায়, সেটার কারণে মানুষ আসলে বৈবাহিক সম্পর্কে জড়ায়। আর যদি আমি বলি একটা মানুষের জন্য, নট সোসাইটির জন্য, একটা মানুষের জন্য বৈবাহিক মানে বিয়ের কতটা গুরুত্বপূর্ণ, আমরা এখন বলি না, প্রায় কিন্তু শুনতে দেখা যায় যে বিয়ে নট দ্যাট মাচ নেসেসারি, সবার যে বিয়ে করতেই হবে, কেউ যদি মেন্টালি রেডি না থাকে বা দরকার নাই, সবার বিয়ে করতে হবে, এটা কেন? সো আপনি এখান থেকে কি বলবেন যে বিয়ে করাটা কতখানি গুরুত্বপূর্ণ? আসলে ওই যেটা বললাম যে আমি আমার ডিমান্ড, আমার নিডটা আমি কিভাবে পূরণ করব। এখন এই ডিমান্ডের মধ্যে অনেকগুলো জায়গা রয়েছে। 1 নম্বর হচ্ছে ফিজিক্যাল ডিমান্ড, 2 নম্বর হচ্ছে আপনার ইমোশনাল ডিমান্ড, সোশ্যাল ডিমান্ড, ফ্যামিলি ডিমান্ড, ফাইন্যান্সিয়াল সিকিউরিটি। অনেকগুলো কম্পোনেন্টের সমন্বয়ে কিন্তু একটা বৈবাহিক যাত্রা শুরু হয়। হ্যাঁ, এখন যেই মনে করছে যে আই এম নট রেডি অ্যাবাউট অল টু ফুলফিল অল ডিমান্ডস, তাদের ক্ষেত্রে হয়তো একটু ডিসিশন নেওয়াটা ডিফিকাল্ট হচ্ছে। কিন্তু এইটা যদি দেখা যায় যে অনেকগুলো আসপেক্টে একটা হেলদি লাইফ স্টাইলের জন্য এবং অনেক ধরনের সিকিউরিটি, সেফটি লাইফের জন্য কিন্তু এটার একটা পজিটিভ ইমপ্যাক্ট রয়েছে। তারপর আমি বুঝি, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে আমি বলবো, আমাদের সোসাইটিতে অবশ্যই বা আদিম যুগের ক্ষেত্রেও যদি আমরা বলি, যেটা আমরা হিস্ট্রিতে পড়ে এসেছি, একটা মেয়ের জন্য বিয়ে করলে অনেকখানি সমাজ থেকে নিরাপদে থাকা আমার মনে হয় কি একটু ইজিয়ার। তো কিন্তু ফিনান্সিয়াল সিকিউরিটির কথাটা আমরা কেন বললেন? এটা কিন্তু আসলে দুই পক্ষেরই একটা বিষয়। হ্যাঁ, আমরা হয়তো বা অনেক সময় ধারণা করি যে ফিনান্সিয়াল সিকিউরিটি শুধুমাত্র নারীদেরই দরকার। এটা বিষয়টা আসলে এরকম, যেটা হচ্ছে ইট ইজ এ টিম বিল্ডিং টু সার্ভাইভ টুগেদার। হ্যাঁ, তো সেইটার জন্য একটা কমিটমেন্টের জায়গা। বিবাহ ছাড়া, বিবাহতে যে কমিটমেন্টটা থাকে, বিবাহতে যে পেশেন্স থাকে, যে লং টার্ম গোল থাকে, এটা কিন্তু অন্য হয়তো বা অনেক জায়গায় এই জিনিসটা পাওয়া যায় না। তখন অনেক সময় অনেক ইমোশনাল ডিসিশন নিয়ে কিন্তু আমি অন্য আরেকটা রিলেশনে কিন্তু আমি এটা ব্রেকআপ করতে পারি। বাট বিবাহটা একটা স্ট্রাকচার, যে স্ট্রাকচারটা হুটহাট কোনো কিছু করার চাইতে বরঞ্চ একটু ধীরে ধীরে আগানোর জায়গাটা, ফুলফিলমেন্টের জায়গাটাকে এনশিওর করে। এই যে ফুলফিলমেন্টের জায়গাটা এনশিওর করে, এখান থেকেই আমার মনে হলো যে বিয়ের ক্ষেত্রে মানুষের অনেক এক্সপেকটেশন থাকে, অনেক, মানে আপনি যদি দেখেন যে ইনফ্যাক্ট লাভ ম্যারেজের যেটা হয়, লাভ থেকেই ম্যারেজটা হচ্ছে, এখানে কিন্তু মানুষ অনেক কিছু কম্প্রোমাইজ বা স্যাক্রিফাইস করে, যে ঠিক আছে আমি এই ছেলেটাকে পছন্দ করি, আমি মেয়েটাকে পছন্দ করি, ওর এই জিনিসটা আছে, আমি ওভারলুক করে যাচ্ছি, ফ্যামিলি ওভারলুক করে গেলাম, একটু কলেজে পড়তাম, অতরকম চেহারা ওরকম না, ছেলেও বললো মেয়েও বললো, বাট তারপরে চলে গেল, সব কিছুই হয়ে যায়। বাট যখন আমরা যদি একটা অ্যারেঞ্জ ম্যারেজের কথা চিন্তা করি, আপনি চিন্তা করেন সবাই কিন্তু 80%, 100% সব কিছু চাই। ফ্যামিলি ভালো হওয়া লাগবে, ছেলে ভালো হওয়া লাগবে, মেয়ে ভালো হওয়া লাগবে, মোটামুটি টাকা পয়সা থাকা লাগবে, এডুকেশন থাকা লাগবে, সব কিছু চাই। এই যে এত এক্সপেকটেশন, এই এক্সপেকটেশন বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় কি যখন ফুলফিল হয় না, না হওয়াটাই স্বাভাবিক। প্রত্যেকটা এক্সপেকটেশন তো আর বা ড্রিম তো মানুষের ফুলফিল হয় না, প্রত্যেকটা হয় না। তখন দেখা যায় কি সেখানে দাম্পত্য জীবনে কলহ,
ডিভোর্সের রেটও এখন অনেক বেড়ে গিয়েছে, সব কিছুর একটা কেওয়াটিক সিচুয়েশন তৈরি হয়। সেখান থেকে আপনি কি বলবেন এই যে কার্যকরী বিবাহ, আমার এখানে একটা আমার কোয়েশ্চেন আছে যে কার্যকরী বিবাহের জন্য কি কি করণীয়, নাকি ওভারঅল সিচুয়েশন নিয়ে যদি আপনি কি বলবেন? সেই ক্ষেত্রে আমরা যদি বলি অ্যাজ এ সাইকোলজিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে, যে কোনো জায়গাতেই ওভার এক্সপেকটেশন এটা কোনো জায়গায় ফাংশনাল না, ডিসফাংশনাল। এটা আপনি শুধুমাত্র বিবাহের জন্য না, আপনি ফ্রেন্ডশিপের জন্য যান, ওভার এক্সপেকটেশন হবে, দেন ওইখানেই আপনার প্রাপ্তির জায়গাটা ফুলফিল না হলে আপনার মন খারাপ হবে। এটা যে কোনো জায়গায়, কাজের ক্ষেত্রেও একই। এমপ্লয়ের কাছে যদি বসের অনেক ওভার এক্সপেকটেশন থাকে, এটা ফুলফিল হবে না। সো আমাদের বাস্তবসম্মত এক্সপেকটেশন করতে হবে। এক্সপেকটেশনের মধ্যেও একটা লজিক্যাল ভিত লাগবে যে আসলে কতটুকু পসিবল। এখন আমি যদি এই যে জায়গাগুলো বলেন, এক্সপেকটেশনের জায়গাগুলো তৈরি হয় আসলে ইমোশনাল জায়গা থেকে, হ্যাঁ, একটা ড্রিম বা একটা ফ্যান্টাসির জায়গা থেকে তৈরি হয়। এই জন্যই হয় যে এগুলো ডিসফাংশনাল হয়ে যায়, মানে কার্যকরিতা নষ্ট হয়। কিন্তু আমরা যদি দেখি একদম মৌলিক জায়গায় যে দুইজন পার্টনার, একজন মানে হাজব্যান্ড ওয়াইফ বা দুইটা কাপলের, তাদের বেসিক ডিমান্ডগুলো কি, সেগুলো কি ফুলফিল হচ্ছে, সেগুলো ফুলফিল করার মতো ক্যাপাবিলিটি কি আছে কিনা, সেই জায়গাগুলো যদি ক্রস চেক করে নেওয়া হয়, সেই জায়গাগুলোকে যদি প্রায়োরিটি দেওয়া হয়, রাদার দেন একটা ধুমধাম করে প্রোগ্রাম করে 50 লাখ টাকা খরচ করে ফেলার চাইতে তাদের লাইফ সিকিউরিটির জন্য যদি ওই টাকাটাকে আরও মানে অ্যাজ এ ফাইন্যান্সিয়াল জায়গা থেকে, তো সেই জায়গাগুলোকে যদি ধরা হয় যে এই যে ছেলে বা মেয়ে তার ওই ক্যাপাসিটিটা রয়েছে কিনা, বা তারা এখন যেই প্রোগ্রামে যেই রকম এক্সপেকটেশনটা ফিক্সড করতেছে এটা লং রানে এইভাবে চলবে কিনা। সো এইখানে হচ্ছে বেটার, মানে এগুলো হচ্ছে লজিক্যাল আন্ডারস্ট্যান্ডিংয়ের ব্যাপার, বাস্তবসম্মত চিন্তা করার ব্যাপার। যদি হয় তাহলে কিন্তু এইখানে খুব বেশি ডিসফাংশনাল হওয়ার কথা না। জি, ইনফ্যাক্ট আমি 2-3 দিন আগে আমি আমার সোশ্যাল মিডিয়ার জন্য 2টা কন্টেন্ট বানিয়েছিলাম নিজেই। আমার মনে হলো কি, থাকে না সোশ্যাল কিছু অ্যাওয়ারনেস থেকে কিছু কিছু জিনিস বানানো, যে কোন কোন ছেলেরা রেড ফ্ল্যাগ, কোন কোন মেয়েরা রেড ফ্ল্যাগ, এটা 2টা আলাদাভাবে 2টা কন্টেন্ট বানিয়েছি। এবং আমার মূল ব্যাপারটাই ছিল এরকম যে ছেলেরা কোন জিনিসগুলো দেখলে সেই ছেলেটার কাছ থেকে দূরে রাখা উচিত, একটা পার্টনার চিন্তা করা উচিত, তাকে পার্টনার হিসাবে চিন্তা করা উচিত না। আবার কোন কোন মেয়েদের এই বিষয়বস্তুগুলো থাকলে তাকে পার্টনার হিসাবে চিন্তা করা উচিত না, ইন আ কমন সেন্স, লজিক্যাল পিরিয়ডে। এবং না হলে যদি হয়ে যায় সেক্ষেত্রে একটা মনোরোগ বিশেষজ্ঞ বা কারোর কাছে নিয়ে যাওয়া, এটা আমার ব্যাপারটা ছিল। তো ওখান থেকে দেখলাম, আমি যখনই কন্টেন্ট বানাতে চিন্তা করলাম যে কী পয়েন্ট নিয়ে আমি কথা বলবো, তখন আমি যদি প্রথমে ছেলেদের কথা বলি, ছেলেদের ডমিনেটিং, আমাদের প্রেক্ষাপটের এশিয়ান কালচারের মধ্যেই বলি, যে খুব ডমিনেটিং একটা ব্যাপার দেখা যায়, যেটা দেখা যায় কি অনেক মেয়ে আগেকার বিশেষ করে চুপ করে মেনে নিলেও এখনকার মেয়েদের এই প্রবণতাটা চুপ করে থাকা বা যে ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্সি বাড়ার কারণে আস্তে আস্তে ওই ডিভোর্সের রেটটাও বেড়ে গেছে। মেয়েটাকে এখন চুপ নাই, বিকজ সেটা কিন্তু অন্যায় সহ্য করছে না। এখন এই জায়গাগুলোতে আপনি কি বলবেন যে ছেলেদের কিছু কিছু কোন জিনিসগুলো একটু অন্যভাবে একটু নজরদারিতে রাখা উচিত, নিজের ব্যাপারগুলো। আবার অ্যাট দ্য সেম টাইম আমি যদি মেয়েদের কথা বলি, মেয়েরা অতিরিক্ত এক্সপেকটেশন থাকে ছেলেদের কাছ থেকে, এটা করতে হবে, আমার বিয়েতে শাড়ি দিতে হবে, এটা করতে হবে, বিয়ের পর তোমার এটা করতে হবে, ওটা করতে হবে। সো ছেলেটাও একটা সময় হাঁপিয়ে ওঠে। সো দুই পার্টিরই অনেক ঝামেলা থাকে, সেখানে আপনি একটু কি বলবেন? এখানে একটা বিষয় হচ্ছে কি, আসলে বিয়েটার মূল সেন্সটা বুঝতে হবে, দুইটা মানুষকে এক করা, এটা হচ্ছে আসল জায়গা। এখন সেক্ষেত্রে তাদের দুজনের একটা মেন্টাল রেডিনেস লাগবে যে আমরা আসলে কি এক হতে চাই কিনা, আসলে কি টিম বিল্ড করতে চাই কিনা। যদি টিম বিল্ড করতে চাই, তা টিম মানে কি কোঅপারেশন, কোলাবোরেশন, হ্যাঁ, এই জায়গাগুলোকে যদি আমি একটু ডিপ সেন্স করি, হ্যাঁ, আমাদের হয়ে যায় কি অনেক সময় রিলেশনশিপের যে কে কোন রোল প্লে করবে এবং রোলের মধ্যে কতটুকু পাওয়ার আছে, এই পাওয়ার গেমে চলে যাই আমরা। কোনো একটা কনফ্লিক্ট লাগলে আমরা ডিসকাশন না করে আমরা সেই বিষয়টা নিয়ে আমরা এক ধরনের আর্গুমেন্টে চলে যাই। আমরা এক ধরনের মানে বিষয়টা হয় কি, যেমন অপোনেন্ট ভাবা শুরু করে আরেকজনকে আরেকটা জায়গায় দাঁড় করাই। সো আর্গুমেন্টের গ্রামারটা কি? আর্গুমেন্টের গ্রামার হচ্ছে আমাকে জিততে হবে, তাকে হারাতে হবে। আর ডিসকাশনের গ্রামারটা কি? আমরা বেটার আন্ডারস্ট্যান্ড করব যে এখানে কি করণীয়। সো যখন এই বিষয়গুলো আসে তখনই হয়ে যায় কনফ্লিক্ট, যে এটা আমার ইগোর একটা ব্যাপার হয়ে যায়, আমার সাথে আমার ফ্যামিলি রিলেটেড হয়ে যায় তখন, যে আমার ফ্যামিলির এখানে প্রেস্টিজের ব্যাপার হেরে যাওয়াটা। সো তখন হয় কি, মূল জায়গা থেকে অনেক সরে গিয়ে একটা ব্যাটেল গ্রাউন্ড তৈরি হয়। বিয়ে তো ব্যাটেল গ্রাউন্ডের জন্য না, কোনোভাবেই না। এটা একদম নর্মালি এটা নেগোশিয়েট করা যায়, যদি নাও থাকে তাও নর্মালি নেগোশিয়েট করা যায়। মানে আই ক্যান সে গুড বাই,
এটার জন্য ব্যাটেল গ্রাউন্ড দরকার নেই। এখনকার জেনারেশন হিসেবে বা আমাদের ফ্রেন্ডরা এখন যারা বিয়ে করছে বা আমাদের কলিগরা সবাই বিয়ে করছে, সবকিছু আশেপাশ থেকে দেখে আমার মনে হয় এখনকার বিয়েটা ইজ মোর লাইক টু শো দ্য সোসাইটিকে দেখানো যে কার ওয়েলথ কীরকম। অনেকখানি এখন কোরবানি দেওয়ার ব্যাপার মতো হয়ে গিয়েছে যে কে কত সবচেয়ে বড় গরু কিনতে পারবে, কে কত বিয়েতে কে কত বড় করে ফাংশন করতে পারবে, কে কতখানি গয়না দিয়েছে, একটা সোশ্যাল স্ট্যাটাস দেখানোর একটা অনুষ্ঠান চলে আসে, রাদার দ্যান বিয়ের পরবর্তীতে যে ব্যাপারগুলো বিয়ের আগে চিন্তা করে নেওয়া যে এই ব্যাপারগুলো কে কি রোল প্লে করবে, ওগুলো না চিন্তা করে একেবারে পুরাটা দেখি কি আমি দেখলাম যে পুরাটাই অনুষ্ঠান কেন্দ্রিক থাকে, শপিং কেন্দ্রিক থাকে। সেখানে আপনি কি বলবেন? সেখানে আসলে ওই যে আমরা যেটা বললাম মেন্টাল রেডিনেসটা আসলে এখানে যদি ইন এ সেন্স সুপারফিশিয়াল লেভেলে আমাদের হয়তো বলে যে হ্যাঁ আর ইউ রেডি টু ম্যারি, হ্যাঁ কি বলেন, মানে না বললেও তো আবার বলবে কোনো সমস্যা আছে কিনা, যে কারণে আমরা বলি ইয়াস অবশ্যই রেডি। এবং এক ধরনের হচ্ছে আমরা কিছু ডিমান্ডের ব্যাপারে হয়তো বা খুব বেশি ডিমান্ড ফিল করি, যে ফিজিক্যাল ডিমান্ডটা, ইমোশনাল ডিমান্ড, কিন্তু এখানে আরো সো মেনি ডিমান্ড রয়েছে যেগুলোকে ফুলফিল করতে পারবো কিনা বা দুইজনে শেয়ার করে একটা কমন গোল ঠিক করতে পারবো কিনা, এইগুলো রেডিনেস থাকে না। এক, দুই নম্বর হচ্ছে যে এইটার একটা বিষয় হচ্ছে সোশ্যাল আইডেন্টিটির ব্যাপার আছে, যে আমি কত ধুমধাম করব এইটার উপর ডিপেন্ড করে আসলে আমার ক্যাপাসিটি কেমন, কনজিউমিং ক্যাপাসিটি কেমন, একটা লিগেসির ব্যাপার আছে যে আমি কোন বংশমর্যাদা, মানে যেই জিনিসগুলো আসে এগুলো ম্যাক্সিমামই হচ্ছে আউট অফ দ্য বক্সের জিনিসগুলো আসে, এবং আউট অফ দ্য বক্সের জিনিসগুলো এসে ওটাকে ডেকোরেট করা শুরু করে। ডেকোরেট করা শুরু করা মানে একটা খুব ডেকোরেটেড র্যাপ ইন করা খুব চকচকে বাক্সরতেই যে খুব দামি জিনিস আছে বিষয়টা তো তা না, কিন্তু একটা ফুলফিল জায়গা যদি ওইখানে খুব র্যাপ আপ খুব ভালোভাবে না, কিন্তু জিনিসটা হয়তো র্যাপিংটা ভালো হয়নি কিন্তু জিনিস ভেতরে খুব ভালো দামি জিনিস রয়েছে, সেটা কিন্তু ফাংশন করবে, সেটা কিন্তু অনেক বেশি মূল্যবান লং টার্মের জন্য। এখন আমাদের বিষয়টা হচ্ছে মোরগ কেন্দ্রিক জিনিস হয়ে যাচ্ছে, যে এখানে আরো অনেক বিষয় রিলেটেড রয়েছে, যে এইটার ওই যে জানান দেয়া আমি কে, তো একদম সূক্ষ্মভাবে একটা সোশ্যাল আইডেন্টিটির ইস্যুস থাকে। হ্যাঁ, এইটা যদি আরো অ্যানালাইসিস করি তাহলে তার লাইফের এইরকম কোনো আইডেন্টিটির ইস্যুস ক্রাইসিসের মধ্য দিয়ে সে বড় হয়েছে কিনা, দিন শেষে তার স্বপ্নবিলাস করা যে আমি জীবনে যদি করি এইভাবেই করব, কিন্তু আমি একটা ব্যক্তি হিসাবে কতটা ফাংশনাল থাকবো, কতটা ফাংশনাল পার্টনার হব, এইটার চাইতে আমি এই করব, এইটা হচ্ছে আমার গোল, লাইফের গোল, লাইফের ডিমান্ড। এই জন্য অনেক সময় হয় যে আমাদের কাপলরা যখন অনেক সময় মানে চেম্বারে আসেন, অনেক সময় বলে যে ওর এই সমস্যা, ওকে তো আমি এইদিকে ঘুরাচ্ছি ওইদিকে ঘুরাচ্ছি, এত ট্রিপ দিচ্ছি, এত খরচ করছে, তারপর ঠিক হয় না কেন? ও মোরগ তো আর বেশি দিন চলবে না, মোরগ দিয়ে কতদিন চলবে? সো এটা মূল জায়গায় অ্যাজ এ হিউম্যান বিইং হিসাবে আমি অ্যাজ এ পার্টনার হিসাবে কতটা ফাংশনাল, কতটা কোঅপারেটিভ, কতটা নার্সিং করছি, কতটা অনেস্ট থাকছি, এই বিষয়গুলো খুবই ইম্পর্টেন্ট। কতটা স্যাক্রিফাইস করছি, দিস ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট, যে আমি স্যাক্রিফাইস করছি কিনা, ধৈর্য ধরছি কিনা। জি, আমার একটা কথা, আপনার কথা শুনে মনে হলো যে আমাকে কিছুদিন আগে আমার একটা ফ্রেন্ড আমাকে জিজ্ঞাসা করেছে, আমার বিয়ে হয়েছে প্রায় 10-10.5 বছর, সো এখনকার মানে মিডিয়ার তুলনায় আমি হিসাবে একটু আগেই বিয়ে করেছি। তো আমাকে একজন জিজ্ঞাসা করছে, তুমি যে তোমার হাজবেন্ডকে বিয়ে করেছো, তুমি কি কি স্যাক্রিফাইস করতে হয়েছে, তোমার কি কি কম্প্রোমাইজ করতে হয়েছে? আমি চিন্তা করে একটু হাসলাম, না মানে স্যাক্রিফাইস কম্প্রোমাইজ কিছু করতে হয়নি মানে আমার ইয়েতে, বিকজ both of us are very logical এবং আমরা আমাদের নিডগুলো নিয়ে আগেই কথা বলে নিয়েছি যে কে কোন রোল প্লে করবে বা কে কি ইয়ে করবে। তো তখন ওরা খুব অবাক হলো যে এটা তাহলে তোমার হাজবেন্ড মনে হয় খুব ভালো, এটাই মানে আমার আশেপাশে যারা আছে সবাই ধরে নেয় যে আমার হাজবেন্ড খুবই ভালো, মানে হি ইজ আ ভেরি জেন্টলম্যান, বাট সবাই ইয়ে করে নেয় যে তোমরা হাজবেন্ড খুব ভালো বা তুমি খুব ভালো বলেই তোমাদের কোনো কম্প্রোমাইজ স্যাক্রিফাইস করা লাগে না। বাট এটাই আমি বলতে চাচ্ছি, এই যে কম্প্রোমাইজ স্যাক্রিফাইস, বিয়ে মানেই কি কম্প্রোমাইজ স্যাক্রিফাইস করা লাগবে? ইজ ইট নেসেসারি, নাকি বিয়ে মানেই কি আর একজনের জন্য আমি স্যাক্রিফাইস করছি, কম্প্রোমাইজ করছি? রাদার আই ফিল দ্যাট আমি আমার হাজব্যান্ড, উই হ্যাভ আ বিউটিফুল ফ্যামিলি, আমাদের একটা সুন্দর থাকার মতো ঘর আছে এবং হেল্পিং হ্যান্ড আছে, আমাদের একটা বাচ্চা আছে, দিন শেষে আমার হাজব্যান্ড অফিস শেষ করে চলে আসে, আমি আমার কাজ শেষ করে চলে আসি, ফ্রেন্ডের সাথে দেখা করলে করলাম, না করলে না করলাম, উই হ্যাভ পিস, দ্যাটস দ্য মেইন থিং। বাট এটার আপনি কি মনে করেন একজন মনোরোগ বিশেষজ্ঞ হিসাবে, নাকি স্যাক্রিফাইস কম্প্রোমাইজ মানে হোয়াটস দ্য ফাংশন অফ দিস কম্প্রোমাইজ এন্ড স্যাক্রিফাইস ইন ম্যারেজ?
কম্প্রোমাইজ স্যাক্রিফাইস বিষয়টা আসলে আমরা যেভাবে বুঝি এটাকে আরও যদি একটু এইভাবে দেখি যে দুইটা ডিসিশন এসেছে, দুইটা ডিসিশনে এখন আমার কাছে আমার ডিসিশনটা, যেমন মনে করেন আমি হয়তো আজকে বেড়াতে যাব, কিন্তু তার পয়েন্ট অফ ভিউ থেকে খুবই একটা বিজনেস একটা কাজ আছে যেটা তার জন্য খুবই ইম্পর্টেন্ট, ফ্যামিলি সিস্টেমের জন্য ইম্পর্টেন্ট। এখন এই যে আমি আমার জায়গাটাকে বুঝলাম, লজিক্যালি বুঝলাম যে না, কম্পারেটিভলি এই জিনিসটার মূল্যটা এখন সিস্টেমের জন্য ভালো, আমাদের দুইজনের গোলের জন্য ভালো। এই যে আমি এটাকে ছেড়ে দিলাম, আমার জায়গাটাকে আমি একটু কম্প্রোমাইজ করলাম, ইটস ওকে। এটাই কম্প্রোমাইজ। কম্প্রোমাইজ মানে এই না সারা জীবন আমার স্যাক্রিফাইস, আমার কোয়ালিটির, আমার স্কিল কাজে লাগাবো না, আমার এই করবো না সেই করবো না, তোমাকে আমি স্যাক্রিফাইস করি। এইটা আনহেলদি কম্প্রোমাইজ। অ্যাবসলিউটলি। ইনফ্যাক্ট আমি যদি বলি, আপনি যে কথাটা বললেন যে যে প্রয়োজনে এখন আমি যাচ্ছি না, এটাই কম্প্রোমাইজ, আমি তো এটাকে কম্প্রোমাইজ হিসেবেও ধরবো না, ইটস মোর লজিক্যাল। লজিক্যালি এটা কম্প্রোমাইজ, মানে কম্প্রোমাইজের মধ্যেও তো ফাংশনালিটি থাকতে হবে। ডিসফাংশনাল কম্প্রোমাইজ করে তো আমি হব না যে আমি তার জন্য কম্প্রোমাইজ করলাম, আমার ক্যারিয়ার করলাম না, আমি অভাব অনটনে থাকলাম, তারপরে হাত পাতলাম আরেকজনের কাছে আর বললাম আমি এটা কম্প্রোমাইজ করেছি। এটা তো কম্প্রোমাইজ না। কম্প্রোমাইজ মেনি হচ্ছে যে আমার ফাংশনালিটি যথাযথভাবেই থাকবে, কিন্তু বেটার অপশনটা চুজ করার ক্ষেত্রে আমি একটু কম্প্রোমাইজ করব, একটু নেগোশিয়েট করব। জি, তো এখানে আমি আরেকটা জিনিস বলি, আমরা ছোটবেলায় বেশিরভাগ আমাদের মারা একটা কথা বলে, আমি বলেই তোমার বাবার সংসারে থেকেছি, কম্প্রোমাইজ করেছি, স্যাক্রিফাইস করেছি। এখন আপনি এখানে কি বলবেন, মানে ইন জেনারেল আমি কথা বলছি, হ্যাঁ, তো এখানে কি বলবেন যে এই মাগুলা স্যাক্রিফাইস কম্প্রোমাইজ করে তারা যেভাবে চিন্তা করেছে, দে আর রাইট অর দে আর রং? না, এখানে রাইট রং এর বিষয়টা হচ্ছে ওনারা এক ধরনের ভ্যালিডিটি চান আসলে, যে আমার কাজটাকে, আমাদের দেশে হয় কি যে আমাদের হোম ম্যানেজমেন্টটাকে আমরা খুব মানে এটার আইডেন্টিটিটা সেভাবে ক্রিয়েট করতে পারি নাই। এটা যে কত ভ্যালুয়েবল একটা কাজ, কত লং টার্মের জন্য একটা ভ্যালুয়েবল নেশন করার জন্য, এটাকে আমরা ডিভ্যালিড করেছি, আমরা অত ভ্যালু দিইনি। এইটার কারণে ওনারা হয়তো এই কথাগুলো বলে যে আমার স্যাক্রিফাইসটা তো চোখে পড়লো না। চোখে পড়লো সেটাই যে সে কি, মানে সে কি দিতে পারলো, হ্যাঁ, সে সবার সামনে কি প্রেজেন্ট করতে পারলো, কিন্তু আন্ডারলাইনে যে ওয়ার্কটা, এই ওয়ার্কটাকে মূল্যায়ন করা হয় না, সেই দুঃখ থেকে এই কথাগুলো বলা। কিন্তু এটা তো অনেক বেশি মূল্যবান কাজ, এবং এটার সবাইকে অ্যাজ এ নেশন হিসেবে এটা রেসপেক্ট করা দরকার। বাবা মা আমাদের জন্য অনেক স্যাক্রিফাইস করে, এবং আমরা কিন্তু দিন শেষে কিন্তু বলি, হ্যাঁ তুমি আমার জন্য স্যাক্রিফাইস করেছো, উই আর গ্রেটফুল যে আপনি বললেন আমি বললাম। বাট বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় হাজব্যান্ড ওয়াইফ তাদের ছেলে মেয়েদের জন্য কিন্তু স্যাক্রিফাইস করতে রাজি আছে, বাট তারা নিজেদের মধ্যে স্যাক্রিফাইস কম্প্রোমাইজ করতে রাজি না। সবার জন্য কম্প্রোমাইজ স্যাক্রিফাইস আছে, বাট এই হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপে তারা স্যাক্রিফাইস কম্প্রোমাইজ করতে রাজি না, বিকজ এখানে খুব ইমোশনাল একটা সম্পর্ক, খুব এক্সপেকটেশন অনেক হাই থাকে। সেক্ষেত্রে আপনি কি বলবেন? না, এটা প্রথমেই হয় না। বিয়ের প্রথম দিকে দেখবেন কিন্তু একজন পার্টনার আর একজন পার্টনারকে যথেষ্ট স্যাক্রিফাইস করছেন, কোলাবোরেট করছেন, কোঅপারেট করছেন। কিন্তু হয় কি, আমরা ওই যে এই ছোট ছোট কোঅপারেশনকে স্বীকৃতি দেই না, আমরা ভ্যালু করি না। এটা না করতে করতে এটা এক সময় জমতে একটা সময় এমন একটা স্ট্যান্ড নিয়ে নেয় যে যত যাই হোক আমি আর এটা করব না, অন্য XYZ এর জন্য করব, তোমার জন্য করব না। কারণ তখন সেটা জেদ হিসাবে কাজ করে। কিন্তু এটাকে যদি ওই যে বললাম যে মেন্টাল প্রিপারেশন, যে বিয়ের প্রিপারেশনের জন্য, এবং আরেকটা হচ্ছে মেন্টাল ম্যাচিউরিটি। প্রিপারেশন যেমন থাকতে হবে, ম্যাচিউরিটিও থাকতে হবে। সো ম্যাচিউরিটির মধ্যে এই জিনিসগুলো থাকতে হবে যে বিয়ের একটা ফাংশনের মধ্যে আমরা যাচ্ছি, একটা রোল প্লেয়ের মধ্যে যাচ্ছি, যেখানে এই কাজগুলো আমাকে অবশ্যই করতে হবে। হ্যাঁ, আমি একটা সিঙ্গেল লাইফের আমার অনেক কিছু থাকবে না, এটা আমার মতো করে লাইফ। কিন্তু আমি যখন মনে করেন একটা রাষ্ট্রের একটা দায়িত্বশীল জায়গায় গেলাম, তখন কিন্তু আমার ব্যক্তি জীবন থেকে ওই জায়গার কিছু ডু ডোন্টস গুলো ক্লিয়ার থাকে, ওগুলো আমাকে করতেই হবে। ব্যক্তি জীবনে আমি কি, ওটা আলাদা জিনিস। সো বিয়েটাও কিন্তু অনেকটা এরকম, আমি স্যাক্রিফাইস করতে পারি না, আমি এত পারি না, না পারলে শিখেন, আপনি না শিখলে আপনি বিয়ে করেন না। কিন্তু এখন এই যে যেমন খুশি তেমন ভাবে চললে তো হবে না। এই যে না পারলে শেখেন, না শিখলে বিয়ে করেন না, মানে এইটাই কিন্তু অ্যাকচুয়ালি মূল। আমি যে ফার্স্টে কথাটা আপনাকে বলেছিলাম যে বিয়ে সবার জন্য না, এখন সবাই কিন্তু বলে যে সবার যে বিয়ে করতেই হবে, নট নেসেসারি। দেখা যায় কি বিয়ের পরে বিভিন্ন জটিলতাটা অ্যারাইজ করে, যেটা সিঙ্গেল লাইফে কিন্তু খুব একটা অ্যারাইজ কিন্তু করে না। এই জটিলতাটা আসলে আপনার কি মনে হয় প্রথমে করণীয় কি হওয়া উচিত একটা মানুষের? এই রকম জটিলতার জন্য সবার আগে আমরা প্রথমে নিজেদের ডিসকাশন করা দরকার, একটু ওপেন ডিসকাশন করা দরকার, এবং আরেকটা হচ্ছে নন জাজমেন্টাল ডিসকাশন করা দরকার। আমি জাজ করব না। অনেক সময় হয় একসাথে, এখানে যেহেতু ইমোশন কাজ করে অনেকগুলো ব্যাপারে, এবং ওই যে সাপ্রেস করা অনেক কিছু, তখন পাস্টের ইস্যুগুলো চলে আসে, ডিসকাশনগুলো কিন্তু খুব লং টার্মে একটা গোল কেন্দ্রিক হয় না।
হ্যাঁ, সেক্ষেত্রে আমাদের বলে রাখা অনেক সময় হতে পারে যে আমি লিখে দিতে পারি লিখিতভাবে, যেমন আমি এই ঘটনা এই সমস্যার জন্য আমার পয়েন্ট অফ ভিউটা আমি এইভাবে দেখেছি বলে এই কথাটা বলেছি। কিন্তু এটা যখন আমি বলতে যাব তখন কিন্তু আর্গুমেন্ট চলে যাবে, ওই যে ডিসকাশনের চাইতে আর্গুমেন্টে চলে যাবে যে না তোমার স্ট্যান্ডে তুমি এভাবে বলেছো এভাবে বলেছো, একটা প্রপার গোলে যাওয়া যায় না, পৌঁছানো যায় না। সো আমরা লিখেও এই বিষয়গুলোকে নেগোশিয়েট করতে পারি। যদি না হয় দেন উই ক্যান টেক দ্য প্রফেশনাল সার্ভিস রাদার দেন এই যে আশেপাশে যারা থাকেন বা ওনাদেরকে উইথ রেসপেক্ট, ওনারাও সুপরামর্শ দেন, কিন্তু ওনারা যে পরামর্শটা দেন এটা হচ্ছে ওনাদের ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে এবং বিলিফ থেকে। আর প্রফেশনাল হেল্পে আসলে তারা কিন্তু সায়েন্টিফিক গাইডলাইন থেকে ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স থেকে কথা বলে। এইখানেই পার্থক্য, যে দুইটা মানুষের ব্যক্তি সত্তা কীরকম, তারা কিভাবে ফাংশন করলে তারা হেলদি ফাংশন করতে পারবে, এইটার একসাথে কি করলে এই দুইজন কাপল ভালো ফাংশন করতে পারবে, এই জায়গাটাই কিন্তু টেকনিক্যাল পার্থক্য রয়েছে। সো ওনারা প্রফেশনাল হেল্প নিতে পারেন। প্রফেশনাল হেল্প যত আর্লি নেবেন তত ম্যাসাকার ডিজাস্টারটা কম হবে। আমরা হয় কি প্রফেশনাল হেল্পে এমন সময় আসি যখন অনেক ড্যামেজ হয়ে যায়, তখন ওই ড্যামেজের মূল্য দিতে আর আমরা রাজি থাকি না। কিন্তু আমরা যদি খুব আর্লি স্টেজে আসি, এবং বাইরে তো প্রি ম্যারেজ কাউন্সিলিং আছে, যদি তুমি কি রেডি কিনা বিয়ের জন্য এটা একটু ক্রস চেক করে নাও। হ্যাঁ, সো আমাদের ডুডন্সগুলো যদি জানা থাকে, আমাদের তো ওই রিকোয়ারমেন্ট রয়েছে। প্রথমেই বলেছে বিয়ে হচ্ছে একটা রিকোয়ারমেন্ট ফুল, একটা নিড থেকে মানুষ করে, অনেক ধরনের নিড থাকে। সো ওই নিডগুলো কি, ওই নিডগুলোতে রোল কি হবে, এগুলো সব ক্লিয়ার ইনফরমেশন থাকবে, এবং সে নিজে বুঝবে যে হ্যাঁ এগুলোর জন্য আমি আসলেই রেডি আছি কিনা। যদি মনে হয় যে না এই জায়গায় আমার মেজর একটা সমস্যা আছে, আমি এটা পারি না, বা আমার ফ্যামিলি সিস্টেমের সাথে আমি এভাবে নেগোশিয়েট করতে পারি না, তখন সেক্ষেত্রে কিভাবে স্কিলড আপ হওয়া যাবে, যে ফ্যামিলিকেও একটা জায়গায় রেখে পার্টনারের মধ্যে একটা সেফ জোন তৈরি করা। কারণ আমাদের বিয়েতে হয়ে যায় কি, মানে বিয়েটা আমরা করি কিন্তু আমি আমার আই ডোমেনে থাকি, আরেকজনের আই ডোমেনে থাকে, আই মিলে তো কখনো বিয়ে হবে না, ক্ল্যাশ হবে। কিন্তু এই দুইটা আই থেকে একটা ডোমেন ক্রিয়েট করতে হবে, যেখানে আমাদের নিজস্ব একটা গোল, মানে আমাদের দুইজনের একটা গোল থাকবে। এই গোলে আমরা কে কতটুকু কন্ট্রিবিউট করতে পারি, রাদার দেন মানে আমি কি কেলাম, এই যে স্যাক্রিফাইস যেটা, এইটাও একটা বিগ কন্ট্রিবিউশন টু ডোমেনের গোলটাকে ফিল করার জন্য, মিট করার জন্য। তাহলে কিন্তু অ্যাজ এ হিসাবে যখন আমরা এটাকে মূল্যায়ন করব, যে বৈবাহিক সম্পর্কে আপনার কার কতটুকু অবদান, অনেক পার্টনারকে কিন্তু বুঝি যে হিডেন মাস্টার হচ্ছে সে, আজকে আমি এখানে কিন্তু আন্ডারলাইনে সে কাজ করেছে। এটা কত রেসপেক্টফুল একটা জায়গা না? তো ওইটা কখন হয়, যখন উইটা ক্রিয়েট হয়। এখন আমাদের হয়ে যায় কি, আমরা আই থেকে সরতে পারি না, আমার পিএইচডি, আমার ক্যারিয়ার, আমি থেকে সরতে পারি না, কথা বলি আমার জন্য এটা হচ্ছে, আমি থেকেই সরতে পারি না, আমার ফ্যামিলি, আমি। তো দুইটা আমি এভাবে করলে তো সারাক্ষণ এটা বাউন্স করবে। তো এখানে একটা বুঝতে হবে যে আমরা কিভাবে ক্রিয়েট করতে পারি, ক্রিয়েটের জন্য কি কন্ট্রিবিউট, কি আমরা কন্ট্রিবিউট করতে পারি, সেই জায়গাটা গোলগুলো ক্লিয়ার করা। জি, আজকে যদি এখন আপনাকে জিজ্ঞাসা করা হয় অ্যাজ আ সাইকোথেরাপিস্ট, যে আপনাকে আপনি একটা কাপলরা তারা যদি বিয়ে করতে চায় এখন থেকে এক সপ্তাহ পর, আপনি কাপলদেরকে দুজনকে 5টা করে কোশ্চেন করবে, কোন 5টা কোশ্চেন অ্যাকচুয়ালি করা উচিত বলে আপনি মনে করেন? এক নম্বর প্রথমেই হচ্ছে যে জিনিসটা দেখবো যে দুইজনের মধ্যে কে অনেক বেশি আবেগ দ্বারা পরিচালিত, কে অনেক বেশি লজিক দ্বারা পরিচালিত। দিন শেষে এইটাই ফাংশন বা ডিসফাংশনের জায়গাটা, মাত্রাটা কতটুকু। অবশ্যই আবেগ লজিক দুইটাই থাকবে, মাত্রা কেমন এইটা বোঝা খুবই জরুরি। এটা হলে অনেক জায়গায় লিমিটেশন থাকলেও ওভারকাম করা যায়। কিন্তু এমন বেশি আবেগের বাইরে আমি বের হতে পারি না, আরেকজন লজিকের বাইরে বের হতে পারি না। 5টা কোশ্চেন যদি করা হয় যে which are really very very important, আপনি একটার কথা বলেছেন যে আবেগ এবং লজিকের কথা বলেছেন, বাকি 4টা কি হতে পারে? আরেকটা হতে পারে যে ওনারা 2 নম্বর হতে পারে যে মেন্টাল রেডিনেসটা কার কতটুকু আছে। মেন্টাল রেডিনেসটা বলতে হচ্ছে যে আমি আরেকজনের ডিসিশনের সাথে কতটা কোঅপারেশন করতে পারি। অনেক সময় হতে পারে যে আমার একটা মত এটা লজিক্যালি অ্যাকসেপ্টেবল নাও হতে পারে, কিন্তু সেটার সাথে আমি কতটুকু অ্যাডজাস্ট করতে পারি, এই বিষয়টাও বুঝতে পারা। 3 নম্বর হচ্ছে একটা জিনিস হতে পারে ফাইন্যান্সিয়ালি কোঅপারেট করা। হ্যাঁ, সেইটার রেডিনেসটা রয়েছে কিনা, কারণ দিন শেষে এখনকার সমাজ ব্যবস্থায় ফাইন্যান্স একটা অনেক বড় রোল প্লে করে। হ্যাঁ, এই জায়গাটায় এখানে আমি কতটা ফ্যান্টাসির মধ্যে আছি নাকি কতটা প্র্যাকটিক্যাল বেস রয়েছে
ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট বা ফাইন্যান্সিয়াল লিটারেসিটা থাকা দরকার। হ্যাঁ, 4 নম্বর হচ্ছে যে আমাদের কমন গোল আছে কিনা। হ্যাঁ, এটা অনেক ইম্পর্টেন্ট যে আমরা কমনলি একটা ম্যারিটাল লাইফের গোল দেখি কিনা, এটা উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। অ্যাবসলিউটলি। আরেকটা হচ্ছে যে আমাদের ভিতরে ট্রাস্ট রয়েছে কিনা। কোনো একটা অ্যাসপেক্টে যদি মনে হয় মিসট্রাস্ট আছে, এটা নিয়ে আগে কাজ করা দরকার, রাদার দেন মনে হলো যে না এখন আবেগের অনেক বহিঃপ্রকাশে আমি বললাম সে আর জীবনে এটা করবে না, তারপরে এই বাকি পূর্বের সব বাদ, এখন থেকে শুরু করব। হ্যাঁ, এখন থেকে শুরু করা যায়, কিন্তু পূর্বের বিষয়গুলো কি আসলেই আমি বাদ দিতে পেরেছে কিনা, সুপ্ত মনে রয়েছে কিনা, 1। 2 নম্বর হচ্ছে যার ব্যাপারে আমি এটা ভাবছি সে যথেষ্ট ট্রাস্টওয়ার্দি হতে পেরেছে কিনা। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ দিন শেষে যখন কনফ্লিক্টগুলো আসে একদম মোটা দাগে কিছু কিছু জায়গাতেই আসে। হ্যাঁ, ট্রাস্টও একটা বড় বিষয়। অনেক ক্ষেত্রে যদি মনে হয় যে না আমি পারবো না, তার লাইফ স্টাইলটা যা ছিল আমার একটা মিসট্রাস্ট থাকবেই, দেন আগে ওইটা নিয়ে কাজ করে নেওয়া উচিত। অ্যাবসলিউটলি, খুব সুন্দর করে বলছেন। হাউ অ্যাবাউট রেসপেক্ট? অবশ্যই, ওগুলো তো হচ্ছে কম্পালসরি। হ্যাঁ, ওগুলো তো বৈবাহিক জীবন ফাংশন করার জন্য এগুলো লাগবেই। কিন্তু আগে যে কথাগুলো আপনি যেটা বললেন যে কিছু কোয়ারি করে নেওয়া, সেগুলোর জন্য এই জিনিসগুলো খুবই দরকার। আই থিঙ্ক আপনি খুব সুন্দর একটা ফ্যান্টাস্টিক একটা জিনিস বলেছেন। সো 5টা কোশ্চেন যদি আপনাদের করতে হয়, আপনারা মনে এতক্ষণ শুনেছেন, তারপর আমি ছোট করে বলে দিই 5টা কোশ্চেন, যে আপনার যদি মনে হয় একটা ছেলে বা মেয়েকে আপনি বিয়ে করতে যাচ্ছেন, তাকে 5টা কোশ্চেন করবেন, এবং সেই কোশ্চেনগুলো কি হতে পারে রাদার দ্যান বাইং ম্যাটেরিয়ালিস্টিক থিং। সেই 5টা কোশ্চেন যেটা এরকম করে হামিদ ভাই বলে সেরকম করে আমি ছোট করে বলে দিই যে আবেগ বা লজিক আছে কিনা, মেন্টাল রেডিনেস আছে কিনা, ফিনান্সিয়াল কোঅপারেশন আছে কিনা, কমন গোল আছে কিনা, এবং ট্রাস্ট আছে কিনা। চলে যাচ্ছে আমাদের পরের কোশ্চেনে। পরের কোশ্চেন আমি আপনার কাছ থেকে জানতে চাই, আদৌ কি বৈবাহিক জীবনে কাউন্সেলিং কি খুব একটা কাজে দেয়? অনেক কাজে দেয়। কিরকম একটু অনেক কাজে দেয়, কারণ ওই যে এই যে জায়গাগুলো বললাম সেগুলো তো মানুষ আমরা খুব বেশি জানি না আসলে। হ্যাঁ, যে গ্রামারগুলো অনেক বেশি জানি না। একটা হিউম্যান ফাংশন করার জন্য অনেক গ্রামাটিক্যাল জায়গাগুলো যদি আমি বুঝি, তাহলে আমি বুঝতে পারবো যে আমার আচরণে এই জায়গাগুলোকে একটু মিনিমাইজ করা এবং এই স্কিলগুলো ডেভেলপ করা দরকার যৌথভাবে থাকতে গেলে, টিম বিল্ড করতে হলে। এগুলো তো একটা গ্রামাটিক্যাল বিষয়, স্কিল বিল্ড আপের বিষয়। সেইগুলো যখন অ্যাড্রেস হয়, কোথায় কোথায় সমস্যা হচ্ছে, অনেক সময় হয় যে কাপলের মধ্যে সমস্যা নাই, কিন্তু কাপলের থার্ড পার্সন, ইনলস ফ্যামিলির অনেক ইস্যু এখানে চলে আসে। তাহলে এই ক্ষেত্রে আমাদের বাউন্ডারি ক্রিয়েট করা, যে কতটুক আসতে পারবে আর কতটুক একেবারেই না। তাহলে এই যে ম্যারিটাল লাইফে এই জায়গাগুলো যখন আমরা ক্লিয়ার করি, তারপরে ফেইথ, বিলিভ, ট্রাস্ট, বিলিভের ব্যাপার আছে। অনেক সময় অনেকে অনেকে অপারেট করতে চান তার সিস্টেমটাকে রিলিজিয়াস বিলিভ থেকে, অনেক সময় অনেকে অপারেট করতে চান তার পলিটিক্যাল বিলিভ দ্বারা ইনফ্লুয়েন্স করে। অনেক ধরনের বিলিভ সিস্টেম আমাদের এইগুলোতে কাজ করে। সেই ক্ষেত্রে আমি কাকে কতটুক এই জিনিসগুলো প্রভাবিত করতে পারি, আমি কি জোর করে করব না তাকে আমি অফার করব। আমি সর্বোচ্চ অফার করতে পারি যে আমার কাছে মনে হয় লাইফের এই জিনিসটা খুব ভালো। হ্যাঁ, কিন্তু আমি যদি তাকে জোর করি তাহলে কি হবে? জোর করা জিনিস কতদিন আরেকজন তো করে রাখবে। তো এই জায়গাগুলো এবং কনফ্লিক্টের জায়গা, এবং পরবর্তীতে অনেক সময় হয় অনেকে এভাবে ভাবে যে তোমাদের বিয়ের রিলেশনশিপ খুব খারাপ যাচ্ছে, আচ্ছা একটা সন্তান নিয়ে নাও, তার জন্য হলেও সম্পর্কটা টিকে যাবে। আমাদের মূল এজেন্ডা থাকে সম্পর্ক টিকাতে হবে, আর থেরাপির মূল এজেন্ডা থাকে সম্পর্কটা ফাংশনাল করতে হবে। এখানেই পার্থক্য। ফ্যান্টাস্টিক, খুব সুন্দর একটা বলেছেন, সম্পর্ক টিকানো আর সম্পর্ক ফাংশনাল বা হেলদি করতে হবে। হ্যাঁ, এক্স্যাক্টলি। মানে আমরা অনেক দেখেছি যে বিয়ে টিকানোর জন্য, নট ফাংশনাল করার জন্য, হেলদি করার জন্য, বিয়ে টিকানোর জন্য একটা বাচ্চা নিয়ে নাও, তখন তো দুইটা মানুষের তো সমস্যা হয়ই, উল্টা বাচ্চাটার সমস্যা হয়। আমার নিজের এজেন্ডা ফুলফিল করার জন্য আরেকটা মানুষকে ওয়েলকাম করলাম পৃথিবীতে, তারপরে তাকে নিয়ে আমি গেম খেললাম, তাকে আমি এই করে, দিস ইজ কাইন্ড অফ ক্রাইম। সো এই অ্যাওয়ারনেসটা তৈরি করা দরকার। আমি উইথ রেসপেক্ট, কেউ যদি এরকম করে আমি এটা অন্য কোনো মিন করে বলছি না, হ্যাঁ, কিন্তু বিষয় হচ্ছে রেসপন্সিবল হওয়া ইম্পর্টেন্ট লাইফের ব্যাপারে। লাইফের রেসপন্সিবল হওয়া মানে কারোর সাথে থাকতে হবে, বিষয়টা এরকম না। আমি সোসাইটিতে কতটা রেসপন্সিবল মানুষ হিসাবে থাকতে পারছি, কতটা ফাংশনাল মানুষ হিসাবে, দিন শেষে এটা ভ্যালু ক্রিয়েট করবে আমার হোল সিস্টেমে। সোসাইটিতে আমি কি দিচ্ছি, হ্যাঁ, কি দিতে পারছি, আমার ভ্যালুটা কি, আসলে পাচ্ছেটা কি। এইটি না করে যদি আমি অনেক বেশি এইরকম মানে একদম ঝগড়াঝাটি, সারাক্ষণ রাত 2টা-3টা বাজে পুলিশে চলে যাওয়া, এই করে যাওয়া, সেই করে যাওয়া, এই ডিসফাংশনাল নাও হতে পারে যদি আমরা একটু সচেতন হই।
অ্যাবসলিউটলি। হ্যাঁ, ইনফ্যাক্ট আমার কাছে যখন বিভিন্ন কেস আসে আমি প্রথমেই বলি যে যদি আপনারা মামলা করেন দ্যাট উইল বি দ্য বেশিরভাগ ক্ষেত্রে লাস্ট স্টেপ, মানে খুব একটা এখন আর আমার আর বিয়ে হেলদি করার বা নেক্সট পর্যায়ে নিয়ে যাওয়ার আমার আর ইচ্ছা নাই। রাদার দ্যান আমি বলি গো টু দ্য কাউন্সিলর, থেরাপিস্ট, তাদের কাছে যান। বিকজ এবং বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখলাম যে থেরাপিস্টের কাছে যায় না, সবার আগে লয়ারের কাছে আসে, একটা লিগ্যাল নোটিস পাঠাও, একটা মামলা করে দাও। সেখানে আসা মানে হচ্ছে সেফটি ইস্যু। হ্যাঁ, একটা সেফটি সিকিউরিটি, আরেকটা হচ্ছে জেদ কাজ করা অনেক ক্ষেত্রে হতে পারে যে আমার আইডেন্টিটির বিষয়টা থাকে যে আমি কি পারি দেখো। হ্যাঁ, সো এইগুলো কিন্তু সব সাইকোলজিক্যাল ইস্যু। বহির্প্রকাশটা হচ্ছে হয়তো এইভাবে, কিন্তু এগুলো সাইকোলজিক্যাল ম্যানেজ করা সম্ভব। অ্যাবসলিউটলি। আব্দুল হামিদ ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে আজকে সময় দেওয়ার জন্য। ইনফ্যাক্ট আমার মনে হয় খুবই ইম্পর্টেন্ট কিছু কথা বলেছেন। আজকে আমরা যে টপিক নিয়ে কথা বলেছি, আমরা বিভিন্ন সময় বিভিন্ন টপিক নিয়ে কথা বলি, মানসিক সমস্যা নিয়ে কথা বলি, বাচ্চাদের নিয়ে সমস্যা কথা বলি, বাট সব কিছুর মধ্যে এই বৈবাহিক সম্পর্কটা থাকেই, সবার আগেই থাকে। বেশিরভাগ মানুষই আমরা সামাজিক জীব, নিজের প্রয়োজনে অন্যর প্রয়োজনে যেটাই বলেন না কেন আমরা সামাজিকভাবে আবদ্ধ, এবং আমরা বিয়েও করি। এবং বিয়ে করার পরে এখন এমন একটা সিচুয়েশন আমরা 2024-এ এসে দেখেছি, বেশিরভাগ ক্ষেত্রে সম্পর্ক টেকানোর চেষ্টা করা হচ্ছে, হেলদি করার বা ফাংশনাল করার চেষ্টা করা হচ্ছে না। এবং হামিদ ভাই, আপনি যেভাবে বলেছেন, আমি অ্যাবসলিউটলি অ্যাগ্রিং উইথ ইউ। যখন আপনার একটা সম্পর্ক শুধু টেকানোর চেষ্টা করছেন, ঝগড়ার বা খুবই কেওয়াটিক সিচুয়েশন, আপনি একটা বাচ্চা ওয়েলকাম করছেন, ইটস এ ক্রাইম। অ্যাবসলিউটলি ইটস এ ক্রাইম একটা। সো আমার মনে হয় কোনো প্রি কাউন্সিলিং নেন। প্রি কাউন্সিলিং কি আমাদের আছে এখন আছে, তাই না? বিয়ের আগে প্রি কাউন্সিলিং করেন, এবং বিয়ের পরেও যদি কোনো সমস্যা হয় কাউন্সিলিং করেন। রাদার দ্যান লয়ারের কাছে না যেয়ে কাউন্সিলরের কাছে আগে যান, থেরাপিস্টের কাছে আগে যান। সেটা মনে হয় আপনাদের জন্য এবং সমাজের জন্য, সবার জন্য ভালো হবে। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আপনাদের সাথে দেখা হবে আবারও আগামী শুক্রবার ঠিক রাত 8টায়। ভালো থাকবেন।